নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ডিম আগে না মুরগি আগে, এই নিয়ে ক্যাচাল বেঁধেছে বাংলাদেশে। না, আমি কিন্তু কোনো কিছু লঘু কথা বলতে আসিনি, মজা ঠাট্টা এটা করার আমার উদ্দেশ্য নয়। এই যে ডিম আগে না মুরগি আগে, এই বিষয়টি আমি বললাম এই কারণে যে এটা আপনাদের বোঝানোর জন্য যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তাতে বিষয়টা ওই ডিম আগে না মুরগি আগে, এই যে অনাদি অনন্তকাল ধরে যে বিতর্ক চলছে, বিতর্ক বিবাদ, সেই বিবাদ হচ্ছে এখনকার রাজনীতিকে আপনি ঠিক এইভাবে বর্ণনা করতে পারেন। যদিও ডিম মুরগির বিবাদ, এটা সাম্প্রতিক কালে বিজ্ঞানীরা বলছেন যে এটা নিয়ে আর বিবাদের কোনো কারণ নেই। মুরগির আগে, তার কারণ হচ্ছে যে তারা দাবি করছেন, বিভিন্ন বিজ্ঞানী তারা দাবি করছেন যে অতি প্রাচীন কালে তখন পাখি সরীসৃপ এরা সরাসরি সন্তান প্রসব করত, কোনো ডিমের ব্যাপার ছিল না। যাই হোক, আমাদের বিষয় বিজ্ঞান নয়, আমাদের বিষয় ডিম মুরগির বিতর্ক নয়। ডিম মুরগির বিতর্কের মধ্যে যে স্পিরিটটা লুকিয়ে আছে, আমরা সেইটা আলোচনা করতে চাই এই জন্যে যে এই মুহূর্তে, অর্থাৎ এই বিগত কয়েকদিন ধরে এবং আগামী দিনেও আমার তা মনে হচ্ছে যে বিতর্কটা ঠিক এই ডিম মুরগির বিতর্কের দিকে বাংলাদেশের রাজনীতিটা এগোচ্ছে। এবং গোটা রাজনীতিটা এই মুহূর্তে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে আপনি ওটাকে ডিম মুরগির বিতর্কই বলতে পারেন। সেটি হচ্ছে যে ডিম আগে না মুরগি আগে। বাংলাদেশে এই ডিম মুরগির বিতর্কের বিষয় হচ্ছে যে নির্বাচন আগে না সংস্কার আগে। আপনারা সবাই জানেন যে গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের একটা অন্যতম কর্মসূচি হচ্ছে যে তারা সংস্কার করবেন, অর্থাৎ কিছু নিয়ম কানুন, সংবিধান, আইন, এগুলি তারা কিছু বদলাবেন। তারা মনে করছেন যে যে স্বৈর শাসন ছিল, যেটাকে তারা স্বৈর শাসন বলছেন, ফ্যাসিস্ট শাসন বলছেন, তার মূলে তারা বলছেন যে দেশের আইন কানুন, দেশের সংবিধান, এসব নানান বিষয় আছে, নির্বাচন কমিশন, তার ক্ষমতা, তার স্বচ্ছতা, তার নিরপেক্ষতা, এই সব নিয়ে অনেক বিবাদ আছে। তেমনি একইভাবে বিবাদ আছে যে সরকারি প্রশাসন, অর্থাৎ জনপ্রশাসন যেটাকে বলা হয়, তারা কিভাবে কাজ করবে, তাদের স্বাধীনতা কতটা থাকবে, বিচার ব্যবস্থার সংস্কার, এগুলো নানান বিষয় আছে। এখন বিবাদ বেড়েছে যে অন্তর্বর্তী সরকার, যারা নির্বাচিত সরকার নয়, যারা মনোনীত, এবং এই মনোনীতর মধ্যেও কিন্তু একটা বড় বিষয় হচ্ছে ইউনূসের ক্ষেত্রে যে তিনি প্রকাশ্যে নিজেও এটা একাধিকবার স্বীকার করেছেন যে কতিপয় ছাত্র তাকে চেয়েছেন যে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন, সেই জন্য তিনি প্রধান উপদেষ্টার কর্তব্য পালন করছেন। অর্থাৎ যে রাজনৈতিক দল, একাধিক দল আছে, সেই দলগুলি থেকে যে কনসেনসাসের ভিত্তিতে করে একটা নাম উঠে এসছে যে হ্যাঁ, মোহাম্মদ ইউনূস আমাদের দেশের নোবেল লরিয়েট, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এরকম একজন কৃতি মানুষকে আমরা দেশ শাসনের ভার দেব। ব্যাপারটা কিন্তু এরকম হয়নি। রাজনৈতিক দলের কোনো সহমতের ভিত্তিতে ইউনূস প্রধান উপদেষ্টা হননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব চেয়েছিল তাই তাকে, এবং রাজনৈতিক দলগুলো তারা ওই যে পরিস্থিতি, 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে তারা কোনো বিবাদে যাননি। বিশেষ করে বিএনপি, অবশ্যই বলতে হবে যে মানে জনসমর্থনের ভিত্তিতে যদি বলা হয়, তাহলে এই মুহূর্তে বাংলাদেশে 1 নম্বর পার্টি বিএনপি, তারা কোনো বিবাদে যাননি। তারা চাইলেই কিন্তু ক্ষমতা দখল করতে পারতেন। বিশেষ করে তারেক জিয়া যদি 6 তারিখ, অর্থাৎ 5 তারিখ শেখ হাসিনা দেশ ছাড়লেন, তারেক জিয়া যদি 6 তারিখে এসে ঢাকায় নামতেন, আমার মনে হয় যে এতদিনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেতেন। কারণ ওই পরিস্থিতিতে বিএনপি ছিল সবচেয়ে বড় শক্তি, যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু বিএনপি থাবা বসিয়ে রাজনীতি ক্ষমতাটা দখল করেনি, তারা নির্বাচনের অপেক্ষা করছে। এখন বিএনপির সঙ্গে যেটা নিয়ে বিরোধ বেড়েছে, সংবাদ মাধ্যমে আপনারা অনেকেই জেনেওছেন যে বিএনপি চাইছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। অন্যদিকে বিএনপির বিরোধী দল যারা আছে, মূল দল হচ্ছে জামাতি ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং তাদের তৈরি যে জাতীয় নাগরিক কমিটি, যারা একটি রাজনৈতিক দল তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছেন, তারা চাইছেন যে মোহাম্মদ ইউনূস তিনি সম্পূর্ণ সংস্কার সম্পন্ন করে তারপর জাতীয় নির্বাচনের ডাক দিন। ইউনূস কিন্তু এই জায়গায় নিজের অবস্থান অনেকটাই স্পষ্ট করেছেন। আপনারা সবাই জানেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবসে ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে 2025-এর ডিসেম্বর অথবা 2026-এর জুন মাস নাগাদ তিনি জাতীয় সংসদ নির্বাচন করতে চান। সম্প্রতি তিনি বলেছেন যে যদি পূর্ণ সংস্কার করে তারপর নির্বাচনে যেতে হয়, তাহলে 2026-এর জুন মাস পর্যন্ত তার সরকারকে রাখতে হবে,
তারপরে নির্বাচন হবে। আর যদি আংশিক সংস্কার করে নির্বাচনে যেতে হয় তাহলে সেটা ডিসেম্বর 2025 অর্থাৎ চলতি বছরের শেষে নির্বাচনটা হতে পারে। এই যে ঘোষণা, এটাকে ইউনূস সরকার বলছেন যে এটাই হচ্ছে তাদের নির্বাচনের রোড ম্যাপ, কিন্তু বিএনপি নেতৃত্ব এটাকেও রোড ম্যাপ বলছেন না। তারা একেবারে দিন তারিখ, পারলে দিন তারিখ আপনি ঘোষণা করুন যে অমুক মাসে হবে, এবং একটা সিদ্ধান্ত আপনি ঘোষণা করুন, এই যে যদি, কিন্তু, অথবা, এইটা নিয়ে বিএনপির সঙ্গে একটা সরকারের দূরত্ব তৈরি হয়েছে। এখন আমি যে কথা বলছিলাম যে মোহাম্মদ ইউনূস তিনি দিন তারিখ না হলে অন্তত মাস ঘোষণা করেছেন, সময় ঘোষণা করেছেন, বিষয়টি কিন্তু এতটা সহজ নয়। এখন আস্তে আস্তে নতুন নতুন প্যাচ আসছে, যে কারণে আমি বলেছি ডিম আগে না মুরগি আগে, এই নিয়ে ক্যাচাল বেঁধেছে বাংলাদেশে। ক্যাচালটা কি না, এখন জাতীয় সংসদ নির্বাচনের একটা সম্ভাব্য দিন তারিখ বলে দেওয়া হয়েছে, তারিখ না বললেও সম্ভাব্য সময় বলা হয়েছে, যেটা বলছিলাম যে 2025 ডিসেম্বর অথবা 26 জুন। কিন্তু এখন সরকারের তরফ থেকে আরো বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে প্রথমে ছাত্র সংসদ নির্বাচন হবে, ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পরে হবে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, যেটা পশ্চিমবাংলায় আমরা বলি পঞ্চায়েত পুরসভা, বাংলাদেশে সেটা নগরপালিকা, সেখানেও পুরসভা আছে। এছাড়া সেখানে পঞ্চায়েত শব্দটি নেই, কিন্তু উপজেলা নির্বাচন সেখানে হয়। সেই যে নির্বাচন, অর্থাৎ যেখানে স্থানীয় সরকার বলা হয়, স্বশাসিত প্রতিষ্ঠান, সেই নির্বাচনগুলো আগে হবে, তারপরে হবে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। অন্যদিকে বিএনপি বলছে যে না, এগুলি সব নির্বাচিত সরকারের অধীনে হবে, তারা করবে, অতএব যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনটা শেষ করে ফেলা হোক, নতুন সরকার চলে আসুক, নির্বাচিত সরকার, তারা ঠিক করবে কবে ছাত্র সংসদ নির্বাচন হবে, তারা ঠিক করবে কবে স্থানীয় সরকার নির্বাচন হবে। এইখানে কিন্তু বিরোধটা বেড়েছে। এখন এই বিরোধটা কি শুধু মোহাম্মদ ইউনূসের সঙ্গে? না, ইউনূস এখানে একেবারে সাক্ষী মাত্র। ইউনূস সামনের সারিতে আছেন, তিনি প্রধান উপদেষ্টা, বিষয়টি তার হাতে নয়। বিষয়টি যাদের হাতে তারা হচ্ছেন জামাতি ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যাদের পেছনে অনেক পাকা মাথার মানুষেরা আছেন, যারা তাদেরকে গাইড করছেন, তাদেরকে চালিত করছেন। এবং দেখা যাচ্ছে যে তারা এক একটা নতুন 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 দাবি পেশ করছেন, যে দাবিগুলোকে ঠিক দাবি না বলে বায়না করা বলা চলে, অর্থাৎ তারা নানা রকম বায়না করছেন, এইটা করতে হবে, ওইটা করতে হবে। এই হচ্ছে তাদের মনোভাব, তাদের অ্যাটিটিউড, আমরা তাই দেখতে পাচ্ছি। তারা এখন কেন প্রথমে ছাত্র নির্বাচন চাইছে, কেন তারা প্রথমে স্থানীয় সরকার নির্বাচন চাইছে, এই বিষয়টা আপনাদের সামনে আমি একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা নিষিদ্ধ, এবং নিষিদ্ধ না হলেও তারা রাজনৈতিক পরিস্থিতির কারণে, অস্থিরতার কারণে, হিংসাত্মক পরিস্থিতির কারণে তারা অনেকেই দেশ ছাড়া, তারা অনেকেই আত্মগোপনে চলে গিয়েছেন, ক্যাম্পাসে ফিরতে পারছেন না। কয়েক লাখ ছাত্রলীগ সমর্থক, কর্মী, নেতা তারা ফিরতে পারছেন না, তাদের পরীক্ষা বা মিস হয়ে যাচ্ছে, তারা ক্লাসে আসতে পারছেন না, কারণ ক্যাম্পাসে তারা খুন হয়ে যেতে পারেন। এটাও, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়ে, রাজশাহীতে এবং আরো অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যাম্পাসের মধ্যে খুন হয়েছে। এটা তো গেলে একটা। এরপরে যে ছাত্র সংগঠনটি আছে তার নাম হচ্ছে ছাত্র দল, যেটা বিএনপির ছাত্র সংগঠন, তারাও বেশ শক্তিশালী। কিন্তু এই মুহূর্তে যেটা বাংলাদেশে চলছে সেটি হচ্ছে যে ছাত্র দলকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, তাদের উপরে নানান ধরনের নিপীড়ন, নির্যাতন হচ্ছে, অনেক জায়গাতে হস্টেল থেকে তাদের বার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে দশা গণ অভ্যুত্থানের পর ছাত্র লীগের হয়েছিল, ক্রমশ সেই দশা হতে যাচ্ছে ছাত্র দলের। খালেদা জিয়ার দলের ছাত্র সংগঠন কিন্তু এই মুহূর্তে খুব অসহায় পরিস্থিতির মধ্যে আছে। এবং এই আক্রমণগুলি কারা করছে? আক্রমণগুলি করছে, কোনো ব্যানার পোস্টার নেই, কিন্তু যারা করছেন তারা হচ্ছে ছাত্র শিবির, অর্থাৎ জামাতি ইসলামের ছাত্র সংগঠন, আর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যাদের সমন্বয়কেরা নানান ধরনের হুমকি, হুঁশিয়ারি এবং নানান ধরনের বায়নাক্কা করে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তারা এই বিষয়গুলো করছেন যে ছাত্র দলকেও ক্যাম্পাস মুক্ত করে দাও। অর্থাৎ বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হলো, যার সবচেয়ে বড় ইস্যু ছিল যে গণতন্ত্র বিপন্ন এবং ভোটাধিকার বিপন্ন, মানুষ ভোট দিতে পারে না, সেই রকম একটি ভোট কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে করানোর চেষ্টা প্রবলভাবে তৈরি হয়েছে, ছক তৈরি হয়েছে। অর্থাৎ যেখানে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির থাকবে, আর কেউ থাকবে না।
অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এবং ক্ষমতা দখল। কারণ বাংলাদেশেও কিন্তু পশ্চিমবঙ্গের মতোই ছাত্র ইউনিয়ন যথেষ্ট শক্তিশালী এবং তারা রাজনীতির অনেক কিছু নিয়ন্ত্রণ করে। এর ফলে এই যে ক্ষমতা দখল অর্থাৎ ছাত্রদের খেপিয়ে তুলে ক্ষমতা নিয়ে নেওয়া, এইটা একটা ছক। ইতিমধ্যে মোহাম্মদ ইউনূস আরো একটি কথা বলেছেন, যে তিনি বলেছেন যে ভোটের বয়স 18 থেকে কমিয়ে 17 হলে ভালো। এর মানে হচ্ছে যে একেবারে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যত ছাত্র আছে তাদের সকলের ভোটটাকে যাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং ছাত্র শিবির পেতে পারে। কারণ এই যে নতুন ভোটার তৈরি হবে 17 হয়ে গেলে পরে, এই ভোটাররা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, এই তরুণ সমাজ। ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা বিগত সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেই একই কায়দায়, অর্থাৎ প্রতিপক্ষকে নির্বাচনী ময়দানে আসতে না দিয়ে নির্বাচন করে নেওয়া। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টিও তাই, অর্থাৎ পুলিশ, এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী ময়দানে আছে, তাদেরকে রেখে যদি নির্বাচনটা হয়, এটা নিশ্চিত যে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী দল হলেও তাদের পক্ষেও সব উপজেলা, সব পুরসভা এগুলি দখল করা খুব সহজ বিষয় হবে না। তার কারণ তাদেরকে শুধুমাত্র রাজনীতির ময়দানে শুধুমাত্র যে জামাতি ইসলামী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মোকাবিলা করতে হবে তাই নয়, তাদের মোকাবিলা করতে হবে পুলিশকে, তাদেরকে মোকাবিলা করতে হবে সেনাবাহিনীকে। এবং অতীতে আমরা বাংলাদেশের নির্বাচনগুলিতে দেখেছি যে এই যে বাহিনীগুলো যাদের কাজ, এই যে রাষ্ট্রীয় বাহিনী যাদের কাজ হচ্ছে অবাধ নিরপেক্ষ ভোট নিশ্চিত করা, তারা কিন্তু কতিপয় শক্তি বা দলের হয়ে কাজ করে। এটা ভারতেও আছে, একেবারে নিয়ে কথা বলা যাবে না, কিন্তু বাংলাদেশের মতো অতটা নয়, কিন্তু আছে। আমি যে কথা বলতে চাইছিলাম যে এরপর যদি জাতীয় নির্বাচন হয়, তাহলে যেটা হবে যে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনীতির সমীকরণটা সেটাকে বদলে দেওয়া যাবে। সেই সমীকরণটা হচ্ছে যে যদি ভোট হয় এই মুহূর্তে, সবাই জানে যে বিএনপি ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে আসবে। কিন্তু যদি ছাত্র নির্বাচন আগে, স্থানীয় সরকারের নির্বাচন আগে এই সমস্ত করে গ্রাসরুটের ক্ষমতাগুলো যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং তাদের তৈরি যে রাজনৈতিক দল তারা যদি দখল করে নেয় এবং তার সঙ্গে জামাত, ছাত্র শিবির তারা যদি দখল করে নেয়, তাহলে বিএনপির পক্ষেও কিন্তু খুব মুশকিল হয়ে যাবে এই পরিস্থিতি মোকাবিলা করার। ফলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যেদিকে গড়াচ্ছে, তাতে চির প্রতিদ্বন্দ্বী দুটি দলের হাত মেলানোর দিকেও কিন্তু পরিস্থিতি গড়াচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের মধ্যে হাত মেলানোর সম্ভাবনাও কিন্তু এখন উড়িয়ে দেওয়া যায় না। কারণ ময়দান থেকে যদি আওয়ামী লীগ পুরোপুরি হাওয়া হয়ে যায়, তারা যদি সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়, তাদেরকে যদি মুছে ফেলা হয়, তাহলে কিন্তু এই যে প্রতিপক্ষ শিবির অর্থাৎ জামাত এবং তার সহযোগী শক্তি এবং ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের তৈরি যে রাজনৈতিক দল, তাদের মোকাবিলা করার গোটা দায়টা এসে চাপবে বিএনপির ওপর। এবং সেটা তারা তখন সেইভাবে করতে পারবে কিনা এই নিয়ে কিন্তু একটা সংশয় আছে। স্বভাবতই বিএনপি চাইছে এখনই নির্বাচন এবং সেটা জাতীয় সংসদ নির্বাচন। অন্যদিকে জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব চাইছে একেবারে গ্রাসরুট থেকে নির্বাচন শুরু করতে। প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান, ক্যাম্পাসের ভোট, তারপরে স্থানীয় সরকারের ভোট, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। অর্থাৎ ক্ষমতা দখলের জন্য নানান রকম ছক তৈরি হয়েছে, যার মধ্যে বিষয়টি হচ্ছে কোনটি আগে, নির্বাচন আগে নাকি সংস্কার আগে। আমি কোনো সিদ্ধান্ত দেব না। প্রধান উপদেষ্টার যিনি মুখ্য প্রেস সচিব শফিকুল আলম একজন খুব দক্ষ সাংবাদিক ছিলেন বাংলাদেশের, এই মুহূর্তে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন। আমি তাকে এই প্রশ্নটি করেছিলাম, তিনি আমায় পাল্টা প্রশ্ন করেছিলেন যে আপনি বলুন কোনটা অপ্রাসঙ্গিক। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন দুটোই প্রাসঙ্গিক, নির্বাচনও চাই, সংস্কারও চাই, কিন্তু এই ব্যাপারে কোনো ঐক্যমত তৈরি হবে কিনা এইটা কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। স্বভাবতই ডিম আগে না মুরগি আগে এই বিতর্কের মীমাংসা বিজ্ঞানীরা করে দিলেও বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এটাই এই মুহূর্তে একেবারে ক্যাচ লাইন। অর্থাৎ এই জায়গায় এসে রাজনীতিটা মিশে গিয়েছে, ডিম আগে না মুরগি আগে, সংস্কার আগে না নির্বাচন আগে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।